আমার নাম মোহাম্মদ তুহিন। আমি নওগাঁতে থাকি, পড়াশোনা করছি। তবে আমি বরাবরই আপনার একজন নিয়মিত শ্রোতা। সেই রমজান মাস থেকেই আপনাকে শুনছি। আর আপনার চ্যানেলের মধ্যে আমার সবচাইতে পছন্দের ঘটনা হলো ট্রাক ড্রাইভারের ঘটনা। আমি মূলত ট্রাক ড্রাইভারদের ঘটনাগুলো খুব পছন্দ করি। আজ আমি যে ঘটনাটি পাঠাতে চাই সেটি ঘটেছিল আমার বন্ধুর মামার সাথে। আমার বন্ধুর মামা একজন ট্রাক ড্রাইভার। ঘটনাটি আমি জানতে পেরেছি বেশি দিন হয়নি। যেহেতু আমার পছন্দের ঘটনাগুলো হলো ট্রাক ড্রাইভারদের ঘটনা, আর সাম্প্রতিক সময়ে আমি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা জানতে পেরেছি, তাই আমার আর ধৈর্যের বাঁধ মানেনি। ঘটনাটা আপনাকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে লিখে পাঠালাম। ইমরান ভাই, আমার যে বন্ধুর মামার সাথে ঘটনাটি ঘটেছে সেটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে, আমার বন্ধু শুনেছে তার মামার কাছ থেকে। যাই হোক, তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমার বন্ধুর মামার দৃষ্টিকোণ থেকে ঘটনাটি আপনাকে বলছি। তবে মামার নাম হলো মোহাম্মদ মিঠু। শুরু করার আগে আমার একটা অনুরোধ, যেহেতু আমি আজ প্রথম আপনাকে কোনো ঘটনা পাঠাচ্ছি, তাই আমি চাই আপনার মুখ থেকে আমার নাম শুনতে। ভাইয়া, আপনি অবশ্যই আমার নাম ধরে আমার জন্য একটা লাইন অন্তত বলবেন। আর আমার লেখালেখির অত একটা অভিজ্ঞতা নেই, তাই আপনি ঘটনাটা নিজের মতো ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন। তাহলে আমি মূল ঘটনায় চলে যাই। বলছেন মোহাম্মদ মিঠু মামা, ছোট থেকে পরিবারের হাল ধরার জন্য আমাকে ঘর ছেড়ে বের হতে হয় বাইরের দুনিয়ায়। যুবক বয়স থেকেই চলে যাই গাড়ির লাইনে। বাংলাদেশের প্রায় 20 বছর গাড়ি চালিয়েছি, তারপর চলে গেলাম দেশের বাইরে। আমার সাথে বাংলাদেশে কখনোই কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। যখন আমি ট্রাক চালাতাম, অবশ্য চুরি বা ছিনতাই অথবা ডাকাতেরা প্রায় সময় রাস্তার এক এক জায়গায় লুকিয়ে থাকতো, বিশেষ করে রাতের বেলায় জনমানব শূন্য রাস্তাগুলোতে। কিন্তু ভৌতিক কোনো কিছুর মুখোমুখি কখনোই হয়নি আল্লাহর রহমতে। তবে গাড়ি চালানোর জন্য যখন অনেক ধার দেনা করে লন্ডনে চলে যাই, তখন আমার সাথে এক ভৌতিক ঘটনা ঘটে। আমার 30 বছরের ড্রাইভিং পেশায় কখনো এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটেনি। আজ আমি তোকে সেই ঘটনাটাই বলবো। যখন একটা মানুষ দীর্ঘদিন যাবৎ একই কাজের সাথে জড়িত থাকে, তখন ওই কাজ সম্পর্কে খুঁটিনাটি সবকিছুই তার জানা হয়ে যায়। দীর্ঘ সময় ট্রাক চালাতে চালাতে এই কাজের প্রতি আমার একটা মায়া জন্মে যায়। খুব ভালোই লাগতো আমার কাজ আমার কাছে। লন্ডনেও আমি ড্রাইভিং এর কাজে গিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে আমার এই কাজের প্রতি প্রচুর দক্ষতা আছে। আমার ড্রাইভিং স্কিলও ভালো। বাংলাদেশ সহ লন্ডনের যেসব রাস্তায় আমার বেশি যাতায়াত করা হতো, সেই সব রাস্তায় কোথায় ভালো বিশ্রামাগার পাওয়া যাবে, কোথায় ভালো খাবার পাওয়া যাবে, কোন রাস্তা দিয়ে সহজে গন্তব্যে পৌঁছানো যাবে, কোন জায়গার মানুষগুলো কেমন, তা ভালোই জানা হয়েছিল। এটা 2019 সালের জানুয়ারির দিকের ঘটনা। আমি সাউথ ডেকোদায় হাঁটু পর্যন্ত বরফ ছিল, আর আমি মাত্রই কানসার শহর থেকে লম্বা এক সফর শেষ করেছিলাম। আমার ট্রাকে তখন কিছু স্টিলের মাল সামান ছিল, আর আমি সেগুলো নিয়ে বিলিসিং নামক শহরের দিকে যাচ্ছিলাম। রাস্তায় তখন প্রচন্ড ঠান্ডা ছিল, বাতাসে এত বেশি শীতলতা ছিল যে গা জমে যাওয়ার মতো। আমি ভেবেছিলাম কোথাও একটু বিশ্রামের জন্য গাড়ি থামিয়ে নেব, তারপর শেষ হলে আবার পথ চলবো। তারপর আমি র্যাপিড শহরের কাছাকাছি একটা জায়গা পেলাম যেখানে বিশ্রাম করার জন্য থামা যেতে পারে। সেখানে জায়গা ছিল থাকার। সেই অঞ্চলটা শহর থেকে অনেকটা দূরে ছিল, তবে দেখতে ভালোই ছিল। চারিদিকে লাইটিং আর মন মাতানো বিল্ডিং। তবে শহর থেকে দূরে হওয়ার কারণে বেশ নির্জন ছিল, অনেক নির্জন। আমি রেডিও অন রেখেছিলাম যাতে আবহাওয়ার খবর জানতে পারি আর একাকিত্ব অনুভব না হয়। আমার ট্রাক বরাবরই আরো একটা ট্রাক অনেক দূরে দাঁড়িয়েছিল। আমি বিল্ডিংগুলোর দিকে হাইওয়ে মুখোমুখি করে আমার ট্রাকটা এক জায়গায় পার্ক করি। আশপাশটা একটা চক্র লাগিয়েছিলাম, সবকিছু ঠিক ছিল। বরফ পড়ছিল লাগাতার। যেখানে গাড়ি রেখেছি সেখানেও বরফ পড়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করেছিল। তার পাশের নীরবতার বরফ পড়ার দৃশ্যটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগ পর্যন্ত খুব ভালো লাগছিল, যদিও বেশ ঠান্ডা ছিল। আমার যে ট্রাকটা ছিল সেটা বাংলাদেশের ট্রাকের মতো ছিল না। আমার ট্রাকের মধ্যে কিচেন আইটেম ছিল, আবার প্রয়োজন পড়লে সেখানেই বেড বানানো যেত। সবকিছু সুন্দর একটা সিস্টেম করা ছিল। প্রয়োজন পড়লে ট্রাকের মধ্যে ঘুমানো যেত, আর যে কোনো খাবার ট্রাকের ভেতরে বসেই রান্না করা যেত, এমন সুবিধা ছিল আমার ট্রাকে। আমি ট্রাকের কেবিনের ভেতরেই আগে বেড বিছালাম, তারপর পায়ের কাছে চুলা লাগালাম। অপর পাশে জানালাটা সামান্য খুললাম যাতে বাইরের বাতাস ভেতরে আসে আর ভেতরের ভাব বাইরে যেতে পারে। আমার গায়ে হুডি ছিল। বেশিরভাগ সময় আমি বাইরে থেকে খাবার কিনে খেতাম, আবার প্রায় সময় নিজেও রান্না করে খেতাম। সেদিন রাতে আমি রান্না করলাম। আমার কাছে কিছু রুটি ছিল, টমেটো দিয়ে ডিম পোচ করে রুটির মধ্যে দিয়ে খেয়ে নিলাম। আমার রাতের খাবার হয়ে গেল। আমি রেডিওর মধ্যে মধ্যম আওয়াজে পুরোনো সময়ের গান শুনছিলাম। যখন যেটা আসছিল সেটাই। একদম নির্জন জায়গা, বরফ পড়ছে, খাওয়া দাওয়া শেষ আর পেট ভরা। রেডিওতে গান চলছে, পরিবেশটা অন্যরকম একটা প্রশান্তি দিচ্ছিল। সময়টা অবশ্যই রাতের সময় ছিল, তবে এই প্রশান্তি বেশিক্ষণের জন্য ছিল না। হঠাৎ আমার ট্রাকের দরজায় কেউ একজন টোকা দিল। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমার ট্রাকটা খুব উন্নত মানের ছিল, বা ইউকেতে সাধারণত ট্রাক এরকমই হতো, তাই ড্যাশবোর্ডের সামনে সবসময় একটা ক্যামেরা থাকতো। আকারে ছোট, তবে সেটা মোশন ডিরেক্টর ক্যামেরা ছিল। এই সমস্ত ক্যামেরা যেই দিকে প্রতিক্রিয়া হয় সেই দিকে আপনা আপনি সবকিছু ক্যাপচার করতে থাকে। যাই হোক, আমি কিছুক্ষণ পর একটু শুয়ে পড়লাম। আমি শুয়েছি হয়তো 10 থেকে 15 মিনিট হবে। এমন সময় আমার ট্রাকের ড্রাইভিং সিটের পাশে যে দরজাটা,
সেই দরজায় কেউ টোকা দিল। টোকা দেওয়ার ধরন একদম স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন দরজা ভেঙেই ফেলবে যদি না খুলি। প্রচন্ড জোরে ঢোকার শব্দ পাচ্ছিলাম। কেউ একজন অনবরত দরজায় বাড়ি মারছে। এত প্রচন্ড শব্দ শুনে আমি আচমকা উঠে বসলাম। আমার মনের মধ্যে ধুকপুক করতে শুরু করলো। কিছুক্ষণ পর্যন্ত তো আমার কিছু মাথায় আসছিল না। বাইরে কে হতে পারে? কোনো মানুষ এভাবে কেন দরজা পিটাবে? এত রাতে নির্জন এলাকাতেই বা কি কাজ? মনে অনেক প্রশ্ন জাগছিল। আর জাগারই কথা, কারণ এত জোরে কেউ দরজায় টোকা দেয় নাকি? টোকার শব্দটা শুনে সত্যি বলতে আমার কলেজের পানি উঠে গিয়েছিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমি দরজার কাছে গেলাম। তবে আমি যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, তার আগেই ড্যাশবোর্ডের সেই ক্যামেরাটা চালু করে রেখেছিলাম। এটা আমি সবসময় করতাম, কারণ আমাদেরকে এখানে 3 মাসের একটা ট্রেনিং দেওয়া হতো, যাতে করে দূরে সফরে গেলে অথবা যে কোনো সময় যে কোনো বিপদ আপদ থেকে কিভাবে বাঁচা যায় সেগুলো আমাদের জানা থাকে। কারণ ওই জায়গাগুলোতে ফাঁদ পাতার ধারণা ভিন্ন ছিল। যাই হোক, আমাদেরকে এইসব বিষয়ে আগে সতর্ক করে দেওয়া হতো। আমি শোয়ার আগে চারদিকে পর্দা টেনে দিয়েছিলাম। দরজার সামনে এসে পর্দাটা সরালাম। আমার হাত সামান্য কাঁপছিল। তবে পর্দা সরিয়ে আমি যে দৃশ্য দেখলাম তা দেখে খুব অবাক হয়ে গেলাম। সেখানে একটা মেয়ে ছিল। মেয়েটা অনবরত দরজায় খুব জোরে টোকা দিচ্ছে। বয়স আনুমানিক 15 বা 16 হবে। আমার মেয়েটাও তো এমন বয়সী। সে ইংরেজিতে বলছিল, হেল্প, হেল্প মি, প্লিজ ওপেন দ্য ডোর, হি ইজ ফলোয়িং মি, ওপেন দ্য ডোর। সে বারবার এগুলো বলছিল। প্রথম এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে একটা মেয়ে যার বয়স আমার মেয়ের সমান, সে আমার দরজায় সাহায্য চাচ্ছে। এক মুহূর্তের জন্য মন চাইলো দরজা খুলতে তার জন্য, কিন্তু পর মুহূর্তে আমার ট্রেনিং এর কথা মনে পড়ে গেল। সেখানে আমাদেরকে নানান ধরনের ফাঁদের সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এভাবে বাচ্চা মেয়ে বা দুর্বল মহিলাদের দিয়ে নানানভাবে ছিনতাই ডাকাতি করা হয়। সেটা ভেবে আমি দরজা থেকে হাত সরিয়ে নিলাম আর তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার পেছনে কে আসছে? কিন্তু মেয়েটা কিছু বলল না। সে তার মতো করে ওই কথাগুলোই বারবার রিপিট করছিল। আমি তাকে বললাম, তুমি দরজা থেকে দূরে সরে যাও, আমাকে দেখতে দাও কে আসছে। কিন্তু মেয়েটা একেবারের জন্য জানালা থেকে সরছিল না। সে মোটামুটি ভালো লম্বা ছিল। তবে আমি জানতে চাচ্ছিলাম যে আসলেই তার পেছনে কেউ আসছে কিনা। কিন্তু মেয়েটা একটু সরছিল না তার জায়গা থেকে। আর তার চোখে আমি কোনো ভয় দেখতে পেলাম না। অতটুকু বাচ্চা মেয়ের পিছনে যদি কেউ ধেয়ে আসে তাহলে সে তো ভয়ে কান্না করে ফেলবে। কিন্তু মেয়েটার দৃষ্টি একভাবে শুধু আমার চেহারার দিকেই ছিল। আমি ছাড়া সে অন্য কোথাও তাকাচ্ছিল না। আমি তার দিকে তাকালাম, পিছনে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো না যে তার আসলেই কোনো সাহায্যের প্রয়োজন আছে। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে কিছু অপেক্ষায় আছে। আমি তাকে ধমকেশ্বরে বললাম পিছনে সরে যেতে। এবার সে দরজায় টোকা দেওয়া বন্ধ করে মুখ বেজার করে আমার দিকে তাকিয়েই পিছনে সরে গেল। তার চেহারা অসম্ভব সুন্দর ছিল। এতটুকু বলতেই সে ধীরে ধীরে চলে যেতে শুরু করলো। দৌড়ে নয়, বরং আস্তে আস্তে হেঁটে হেঁটে। তার পরনে একটা অদ্ভুত পোশাক ছিল। যদিও আমি লন্ডনে ওইরকম পোশাক কাউকে কখনোই পরতে দেখিনি। মনে হলো যেন কোনো রাজা বাদশাহের পরিবারের পোশাক, তবে পুরাতন। আমি তাকিয়ে রইলাম তার যাওয়ার পথে। সে আস্তে আস্তে বড় হয়ে এবং কুয়াশায় মিলিয়ে গেল। আমি তার পা দুটো দেখিনি, কারণ বরফে ঢাকা পড়ে গিয়েছিল। তখন বরফ পড়ার গতি আরো বেশি বেড়ে গেল। বাতাসও বইছিল অনেক জোরে। গাছের শাখাগুলো বরফে ঢেকে সাদা হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম আর পর্দা লাগিয়ে দিলাম। আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। বাইরে যে বরফ পড়ছে তাতেও আমার গরম লাগছিল। আমি হুডি খুলে ফেললাম আর দরজা শক্ত করে ধরে বসে রইলাম। সবগুলো দরজা জানালা ভালোভাবে আটকে দিলাম, কারণ আমার অনেক ভয় লাগছিল। আর সাথে এর আগে কখনো এরকম কিছু হয়নি। দরজা ধরে অনেকক্ষণ বসেছিলাম। মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন পর্যন্ত আমি হেডলাইটের আলোতে সেই দিকে তাকিয়েছিলাম যে আসলে তাকে ধরতে কেউ আসে কিনা সেটা দেখার জন্য। কিন্তু কেউ আসেনি। আমি বুঝে গেলাম এটা একটা ভয়ঙ্কর ফাঁদ ছিল। তবে তখন আমার অজানা ছিল যে এটা কোনো মানুষের ফাঁদ ছিল না, বরং অন্য কিছুর ফাঁদে ছিল। প্রায় আধা ঘন্টা দরজা ধরে বসে থাকার পর নিজেকে কিছুটা সামলে নিশ্চয়ই পড়লাম। কিন্তু আমার তেমন ঘুম হচ্ছিল না। আমি প্রায় প্রতি ঘন্টায় উঠে চারপাশে চেক করতাম। মধ্যরাতে যখন আমি আবার চেক করতে উঠলাম তখন ট্রাকের পেছনে কারো কথার আওয়াজ শুনছিলাম। আমার আবার ভয় লাগতে শুরু করলো, কিন্তু আমি কান পেতে রইলাম। মনে হচ্ছিল একটা মানুষ অনবরত কিছু বলছে, তবে তার কণ্ঠস্বর খুব ভয়ঙ্কর ছিল। এমন মনে হচ্ছিল যেন কাউকে পরিত্যক্ত এক কুয়ার নিচে ফেলে দেওয়া হয়েছে, আর সে সেখান থেকে চিৎকার করছে, আর্তনাদ করছে। এবার ভয়ে আমার হাত পা জোরে জোরে কাঁপছিল। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে চুপচাপ বসে রইলাম। হঠাৎ করে সেই শব্দ বন্ধ হয়ে গেল। আর শব্দ বন্ধ হওয়ার সাথে সাথে ড্রাইভিং সিটের দরজার সামনে সে একইভাবে টোকা দেওয়ার আওয়াজ পেলাম। মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে। মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছিলাম, আর সাথে সাথে ড্রাইভিং সিটের দরজা শক্ত করে ধরে রাখলাম। তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অনবরত পড়ছিলাম। মাঝে মাঝে টোকার আওয়াজটা বন্ধ হয়ে যেত, আবার হঠাৎ শুরু হতো। কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি ঘড়িতে সময় দেখলাম রাত 3টা বাজে। সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। আমি দরজা ছাড়লাম না, আয়াতুল কুরসি পড়া বন্ধ করলাম। সাথে সাথে মনে হলো খুব ভারী কিছু আমার ট্রাকের উপর পড়েছে। আওয়াজটা প্রচন্ড জোরে এসেছিল। আমি ট্রাকের মধ্যে যেন ভেজা বিড়াল হয়ে গেছি। আবার আল্লাহর নাম নিতে শুরু করলাম। ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে গেল।
যদিও আমি ভেবেছিলাম যে কেউ চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে এমন করছে, কিন্তু খেয়াল করলাম যখনই আমি আয়াতুল কুরসি বা আল্লাহর নাম নেওয়া শুরু করতাম তখনই ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যেত। চুপ করলে আবার শুরু হতো। তাই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল। তারপর কখন যে আমার চোখ লেগে যায় তা নিজেও বুঝতে পারি না। রাতে আমি দ্বিতীয়বার আর পর্দা সরাইনি ভয়ে। সকাল হলে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি ড্রাইভিং সিটের দরজা ধরে আছে আর আমার হুডিটা ট্রাকের ভেতর নেই। ঘুম ভাঙার পর আমার ঠান্ডা লাগছিল, তাই আমি হুডি খুঁজছিলাম, কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও হুডিটা পাচ্ছিলাম না। ইতিমধ্যে রাতের সবকিছু আমার মনে পড়ে যায়। আস্তে আস্তে আমি দরজার আয়নাটা একটু নামালাম, বাইরে উকি মারলাম। রাস্তায় মাঝে মাঝে দু একজন মানুষ দেখা যাচ্ছিল। সামনে যে ট্রাকটা ছিল সেটা এখনো সেখানে দাঁড়িয়ে। আমি আশপাশটা ভালো করে একটু দেখলাম, তারপর খালি গায়ে ট্রাক থেকে নামলাম। নেমে দেখি বাহিরে আমার হুডি পড়ে আছে। আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি ওই মেয়েটার জন্য শুধু একবার দরজার আয়না সামান্য নামিয়েছিলাম, কিন্তু আমার হুডি কিভাবে বাইরে থাকবে? আমি তো আর রাতে বের হইনি বা হুডি বাইরে থাকা ওই মেয়েটাকেও দেইনি। বাইরে অনেক ঠান্ডা ছিল। আমি তাড়াতাড়ি হুডিটা নিয়ে একটা ঝাড়া দিলাম। হুডির শুধু সামান্য অংশ বাইরে ছিল, বাকিটা ছিল বরফে ঢাকা। ঝাড়া দিয়ে তাড়াতাড়ি ট্রাকের ভেতরে চলে গেলাম। নতুন একটা সোয়েটার গায়ে দিলাম, তারপর মাফলার মাথায় পেঁচিয়ে আবার বাইরে নামলাম। এবার আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আরো বেশি অবাক হলাম। আমার ট্রাকের উপর বরফের স্তূপ ছিল। মনে হলো যেন কেউ ইচ্ছাকৃতভাবে এতগুলো বরফ আমার ট্রাকের উপর এনে রেখেছে। আমি আমার ট্রাকের থেকে দূরে ট্রাকে তাকালাম। সেটাকে স্বাভাবিক দিনের মতোই বরফ জমেছিল, কিন্তু আমার ট্রাকের উপর সেই তুলনায় 3 গুণ বেশি বরফ ছিল। আমি তাড়াতাড়ি বরফগুলো সরানোর ব্যবস্থা করলাম। সব বরফ ট্রাক থেকে পরিষ্কার করার পর সেই ইমোশন ডিটেক্টর ক্যামেরাটি বের করলাম। রাতের ফুটেজ আমি দেখতে চাচ্ছিলাম। সেই ফুটেজ দেখার আগে আমি পুলিশকে কল দিয়েছিলাম। তার আসতে আসতে আমি একা একা ভিডিওটা দেখছিলাম। ভিডিওতে যা দেখলাম তা দেখার পর আমার আর পায়ের নিচে মাটি থাকলো না। ভিডিও দেখতে দেখতে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আমি দেখলাম সেই ভিডিওর মধ্যে মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে। আর মেয়েটা যখন যখন আমার কাছে এসেছিল আর আমি দরজা খুলেছিলাম, সেই সময়টুকুর মধ্যেও মেয়েটা কোথাও ছিল না। শুধু দেখা যাচ্ছিল আমি কারোর সাথে কথা বলছি। কার সাথে কথা বলছি সেটা দেখা যাচ্ছিল না। অর্থাৎ মেয়েটার জায়গা একদম ফাঁকা ছিল। কেউ এই ভিডিও দেখলে মনে করবে আমি পাগল, যে নাকি একা একাই কথা বলছিল। অবশ্য মেয়েটা যখন আমার কাছে এসেছিল সেই সময়টুকুতে শুধুমাত্র একটা ছায়া হামাগুড়ির মতো করতে করতে আমার ট্রাকের ড্রাইভিং সিটের নিচে চলে গিয়েছিল। সেটা দেখতে কিছুটা কালো ছিল, শুধু এতটুকুই ক্যামেরাতে ধরা পড়েছিল। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছিল না আমাকে ছাড়া। তারপর আস্তে আস্তে যখন বরফ পড়তে শুরু করে তখন ক্যামেরার অনেক অংশ জুড়ে বরফে ঢাকা পড়ে যায়। এই দৃশ্য দেখে আমার যেন জবান বন্ধ হয়ে গেল। আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না যে যেই ছোট্ট সুন্দর মেয়েটার সাথে আমি কথা বলেছিলাম সে কোনো মতেই ক্যামেরাতে ধরা পড়েনি। দেখে শুধুই মনে হচ্ছিল আমি বাতাসের সাথে কথা বলছি। আমার মনে প্রশ্ন জাগলো যে তাহলে ওই কালো ছায়াটা কিসের ছিল? এই ভিডিও ফুটেজ দেখার পর আমার মাথাটা একদম ঘুরিয়ে গেল। রাতে ওইসব যখন আমার সাথে ঘটে তখন আমি যতটা ভয় না পেয়েছিলাম তার চাইতে শতগুণ বেশি ভয় এই ভিডিও দেখার পর পেয়েছিলাম। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি ড্রাইভিং সিটে হেলান দিয়ে বসে পড়লাম। এমন সময় পুলিশ এসে পড়েছিল। পুলিশকে আমি বলেছিলাম যে আমার কাছে একটা ভিডিও আছে, কিন্তু ভিডিও এখন আর পুলিশকে কি দেখাবো? তারা তো আমাকে অসুস্থ না তো পাগল মনে করবে। আমি গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে শুরু করলাম। তারা আমার কাছে বারবার ভিডিওটা দেখতে চাচ্ছিল। আর দেখিয়ে কোনো উপায় ছিল না। আমি যেরকম ভিডিওটা দেখেছিলাম তারাও ভিডিওটা ঠিক একই রকম দেখতে পেয়েছে। অর্থাৎ আমি নিজে একা একাই কথা বলছিলাম। তারা আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তাদেরকে ঘটনাটা আবার বললাম। ভিডিওটা তারা নিজের কাছে রাখলো। তারপর আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আপনি যা বলছেন তা ভিডিওতে ঠিক সেরকম না হলেও এই রাস্তায় আমরা এরকম অনেক কেস পেয়েছি, অনেকের সাথে এরকম হয়েছে। আপনি চিন্তা করবেন না আর সবসময় সতর্ক থাকবেন। এটা বলে তারা ভিডিওটা নিয়ে চলে গেল। আর আমি হতভম্বের মতো হা করে দাঁড়িয়ে রইলাম। আমার তখন প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। তারপর আমি সেই রাস্তা থেকে ট্রাক নিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গেলাম। সারা গন্তব্য আমি এটাই ভাবছিলাম যে ওই দিন রাতে আমার সাথে কি হলো। এরকম অভিজ্ঞতা আমি আর কখনোই পেতে চাই না। এই কারণে হয়তো মেয়েটার চেহারায় আমি কোনো ভয়ের ছাপ দেখতে পাইনি, বরং সে নিজেই আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যে কোনো এক বিপদের মধ্যে আমাকে ফেলতে চায়। ইমরান ভাই, এই ছিল আমার বন্ধুর মামার ভৌতিক ঘটনা। আমার ইমেলটা সিলেক্ট হলে অবশ্যই খুব খুশি হব। সবসময় আপনার কণ্ঠে নিজের পাঠানো একটা ঘটনা শুনতে চেয়েছি, তাই অবশ্যই আমার ঘটনাটা সিলেক্ট করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আরেকটি চমৎকার ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব অন্য ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2019 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে, যখন ঠান্ডাটা বেশ ভালোই পড়ে। যার কাছ থেকে রবি ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন তার নাম জাকির।
জাকির ভাই এখন এলজিডিতে কর্মরত রয়েছেন, তবে একটা সময়ে উনি লাশবাহী ফ্রিজিং ভ্যানগুলো চালাতেন। মূলত একটি ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছিল, উনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপর উনি এই লাশবাহী গাড়ি চালানো ছেড়ে দেন, সর্বোচ্চ লেভেলের চেষ্টা করতেন আর কি, যার কারণে লাশবাহী ফ্রিজিং ভ্যান চালানোর সময় তেমন কোনো ভয়ের ঘটনার অভিজ্ঞতা ওনার ছিল না। দোয়া কালাম পড়তেন। আর উনি যেই লাশবাহী ফ্রিজিং ভ্যানটা চালাতেন ওটার ভেতরে এমন একটা সিস্টেম করে রেখেছিলেন, সেটা হচ্ছে যে একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। উনি ওনার যেই ড্রাইভিং সিট সেখান থেকে কোরআন তেলাওয়াত বা অন্য কোনো কিছু যেন বাঁচাতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। আর আরও একটা সিস্টেম করে রেখেছিলেন, যদি ওই ফ্রিজিং ভ্যানের ভেতরে বিশেষ কোনো শব্দ হয় সেই শব্দটা যেন উনি পেতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা উনি ওনার ওই ফ্রিজিং ভ্যানে করে রেখেছিলেন আর কি। এটা একটা কাস্টমাইজ করে উনি এটা করেছিলেন। সাধারণত এই ফ্রিজিং ভ্যানগুলো কিন্তু এয়ার টাইট হয়ে থাকে, এতে বাইরে থেকে কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, এমনকি ভেতর থেকেও কোনো পানি বা রক্ত বের হয়ে যাবে এমন সুযোগও কিন্তু খুবই কম। এরকম একটা বেশ ভালো কন্ডিশনের ফ্রিজিং ভ্যান কিন্তু উনি চালাচ্ছিলেন এবং সবসময় যত্ন নিতেন গাড়ির, যার কারণে তেমন কোনো সমস্যা কিন্তু গাড়িতে দেখা যেত না। উনি রাতের বেলা একটা লাশ পৌঁছে দিয়ে আসেন ঝিনাইদহ বা এর আশেপাশের কোনো একটা জায়গায়। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই জাকির ভাইয়ের বাড়ি কিন্তু ঝিনাইদহ সদরেই। তো উনি ওই দিকটাতে লাশ পৌঁছে দিয়ে আবার ঢাকাতে চলে আসেন। ওই সময় ওনার বাসা যেখানে ছিল সেটা ঢাকার উত্তরা 11 নম্বর সেক্টরে। উনি বাসায় এসে ভোরের দিকে ফজরের নামাজ পড়ে গোসল করে ঘুমিয়েছেন। ঘন্টাখানেক ঘুমিয়েছেন, তখন ওনার একটা ফোন আসে। এই ফোনটা আসে কুর্মিটোলা যে জেনারেল হসপিটাল সেখান থেকে, ওখানকার একজন স্টাফ ওয়ার্ড বয় সেই ফোন করে। মূলত সে জানায় যে ভাই একটা লাশ নিয়ে যেতে হবে, ফেনীতে যেতে হবে, ফেনী সদরে। আর যার লাশ তার আত্মীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, খুব দ্রুত নিয়ে যেতে হবে লাশটা যার উনি 5 দিন যাবত এই কুর্মিটোলা হসপিটালে ভর্তি ছিলেন। তো ওই দিন সকালবেলায় মারা গেছেন আর কি। আর মারা যাওয়ার পরই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে লাশটা আবার ফেনীতে পাঠানো হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মূলত ওই ওয়ার্ড বয় উনি বলেন যে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। এরপর মূলত এই যে জাকির ভাইকে ফোন দিয়েছেন। তো জাকির ভাই ঘন্টাখানেক ঘুমিয়েছেন। তো এরকম অল্প সময় ঘুমানোর পরও দীর্ঘ সময় আবার ড্রাইভিং অভিজ্ঞতা ওনার আছে, যেহেতু লাশবাহী ফ্রিজিং ভ্যানই উনি চালান, দূর দূরান্তে লাশ নিয়ে যেতে হয়, ঘুমের আসলে ওই রকম ঠিক ঠিকানা থাকে না। যেহেতু ঘুমিয়েছেন ঘন্টাখানেক, উনি উঠে গাড়িটা আবার একটু দেখে নেন, চেক করে নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখে যে না, সব কিছু ঠিকঠাক আছে, গাড়ি নিয়ে উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে চলে আসেন। এরপর লাশটা উনি বুঝে নেন, তবে লাশের সাথে কোনো আত্মীয় স্বজন যান নাই। ঠিকানা দিয়ে দেওয়া হয় ফেনীর কোথায় লাশটি নিয়ে যাওয়া হবে। আর দিনের বেলা লাশ নিয়ে যেতে তো তেমন আর সমস্যা হওয়ার কথা নয়। উনি লাশটা বুঝে নিয়ে লাশের সাথে যে কাগজপত্র যেটা থাকে হসপিটাল থেকে, একটা ছাড়পত্র বা এই ধরনের কিছু কাগজপত্র যেগুলো দেওয়া হয়, এগুলো নিয়ে উনি রওনা দিয়েছেন। ওনার নাম্বারও ওই ফেনীতে এই লাশের যে পরিবার, এই পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো, যার লাশ তার নাম ছিল আহাদ। আমি আবারও বলছি, যার নাম ছিল আহাদ। এই আহাদ নামটা কেন বলছি, আপনারা ঘটনার শেষ দিকে এসে বুঝতে পারবেন যে কেন নামটা জোর দিয়ে বলছি। কারণ এখানে এমন একটা রহস্য লুকায়িত আছে, হয়তোবা এই আহাদ সাহেবের পরিবাররা এখন পর্যন্ত জানেন না। এই ঘটনা প্রচারিত হওয়ার পর আমাদের লিসেনারদের মাধ্যমে হয়তোবা তারা জানতে পারেন যে ঘটনাটা কি হয়েছিল। তো চলুন এবার ঘটনার মূল বিষয়ের মধ্যে ঢুকে যাই। জাকির ভাই উনি গাড়ি নিয়ে রওনা করেছেন। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে যখন
মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠেছেন, তখন তার কাছে অদ্ভুত একটা অনুভূতি হয়। অনুভূতিটা এমন ছিল, সেটা হচ্ছে যে ভেতরে কেউ কথা বলছে, আর এই কথাটা আফ্রিকান কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে, সাউথ আফ্রিকার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে। এই যে জাকির ভাই, উনি আবার 3 বছর সাউথ আফ্রিকাতে ছিলেন, ওখানকার কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ উনি বুঝতেন। 3 বছর থাকাকালীন সেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওনার তো টুকিটাকি ধারণা হয়েছিল। তো উনি বুঝতে পারছেন না কি ব্যাপার, ভেতরে এরকম আফ্রিকান ভাষায় কথা বলছে, এটা কি আসলে তার মনের ভুল? উনি চিন্তা করলেন যে রাত্রে তো ঘুম আসলে হয়নি, সকালে ঘন্টাখানেক ঘুমিয়েছেন, এই কারণেই কি এরকম তার কাছে মনে হচ্ছে কিনা। তাছাড়া গাড়ির ভেতরে যেখানে এয়ারটাইট সিস্টেমে ওই লাশটি রয়েছে, সেখানে ফ্রিজিং সিস্টেমটা অন করা রয়েছে, ভিতরে কনকনে ঠান্ডা, সেখান থেকে কোনো কথা ভেসে আসবে, তাও আবার আফ্রিকান ল্যাঙ্গুয়েজের, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে কথোপকথন হচ্ছে, একজন বলছে আর একজন উত্তর দিচ্ছে, দুইজনের কণ্ঠ 2 রকমের। উনি চিন্তা করলেন এটা ওনার মনের ভুল, এটা তো সম্ভব না। তারপরেও যেহেতু রাতের বেলা ঘুমান নাই উনি, দিনের বেলা অল্প একটু ঘুমিয়েছেন, উনি ওই মেয়র হানিফ ফ্লাইওভার যেটা, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটা, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছেন, বলতে গাড়িটা আসলে একটা গ্যারেজে নিয়েছেন, কাছাকাছি একটা গ্যারেজে নিয়েছেন। গ্যারেজে নিয়ে যাওয়ার পর উনি বলছেন যে ওই গ্যারেজের লোককে বলছেন, দেখেন তো ভাই চাকার হাওয়া টাওয়া ঠিক আছে কিনা। তো উনি চাকার হাওয়া টাওয়া ঠিক করতে দিয়ে কি করেছেন, ওই গাড়ির পেছনের দরজাটা খুলেছেন। খোলার পর দেখেন যে সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, লাশটা যেরকমভাবে রাখা ছিল ওরকমই রয়েছে। আর ওর ভিতরে যেহেতু কুলিং সিস্টেম চালু আছে, এক ধরনের বরফের ধোয়া হয়, কিন্তু ফ্রিজে যে জায়গা দিয়ে কিন্তু বাতাস বের হয়, যে বাতাস কুলিং সিস্টেমটা আসলে ঠিক রাখে, ওইটা কিন্তু একটা ধোয়ার মতো। তো উনি যখন এই ফ্রিজিং ভ্যানের দরজা খুলেছেন, দেখেন ভিতরে ধোয়ার মতো আছে, সব কিছু ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নেই। উনি আবার দরজাটা বন্ধ করেন। ওনার কাছে মনে হয়েছে এটা ওনার মনের ভুল, এটা টোটালি ওনার মনের ভুল, এটা তো হতেই পারে না, এখানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কে কথা বলবে। উনি আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন। কুমিল্লা পৌঁছানোর কিছুক্ষণ আগে ওনার কাছে আরো একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সেটা হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে যে এই ফ্রিজিং ভ্যানের ভেতরে চটচট চটচট আওয়াজ আসছে। পাটখড়ি যদি পোড়ানো হয়, শুকনো পাটখড়ি যদি পোড়ানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের চটচট চটচট আওয়াজ আসে। মনে হচ্ছে এই ধরনের চটচট চটচট আওয়াজ আসছে। উনি এই ধরনের আওয়াজ পাওয়ার পর চিন্তা করলেন যে ভিতরে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হলো কিনা। হতেই পারে, ফ্রিজে অনেক সময় ভেতরে আগুন লেগে যেতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। উনি তখন গাড়িটা একটা জায়গায় রাখলেন। এটা কিন্তু দিনের বেলা, তখন ম্যাক্সিমাম সকাল 11টা বা এরকম কাছাকাছি সময় হয়েছে আর কি। দিনের বেলা প্রচুর মানুষ চারদিকে রয়েছে, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা তো খুবই ব্যস্ততম একটা রাস্তা, সেখানে তো প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। উনি রাস্তার পাশে গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামেন। নামার পর উনি আবার পেছনের দরজাটা খোলেন, তবে এবার দরজাটা খুলে বেশ অবাকই হয়ে যান। কেননা উনি যখন দরজা খুলেছেন, খোলার পর ভেতরে এক ধরনের ধোঁয়া তো রয়েছেই, তবে এই ধোঁয়াটা কিন্তু ঠান্ডা করার ধোঁয়া নয়। যেমনটা ফ্রিজের দরজা খুললে আমরা একটা ধোঁয়া দেখি, এই ধোঁয়াটা এই ধোঁয়া নয়। মনে হচ্ছে কাঠ কয়লা পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হয় এরকম ধোঁয়া। আর লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। ওই ধরনের ধোঁয়া হলেও ভেতরে ঠান্ডা কেমন আছে এটা দেখার জন্য উনি আবার হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে ঠান্ডা ঠিকঠাক আছে তো, লাশ আবার নষ্ট হয়ে যাবে না তো। যদিও বা জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, তো উনি হাতটা যখন ভিতরে ঢুকিয়েছেন দেখলেন যে না, তার হাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে।
উনি বুঝতে পারলেন যে না, গাড়ির কুলিং সিস্টেমটা ঠিক আছে, তারপরে এরকম ধোঁয়া কেন হলো। উনি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে সেলফ রুকিয়া করার জন্য যতটুকু দোয়া দুরুদ জানার দরকার এতটুকু উনি জানতেন। যেহেতু ফ্রিজিং ভ্যান চালান, লাশ টানেন, কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে। উনি চিন্তা করলেন যে দিনের বেলা তো আল্লাহর রহমতে আর তেমন কিছু সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ফেনীর কাছে চলে আসবো, আর ফেনী সদরেই তো বাড়ি, লাশটা বুঝাই দিব। উনি তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে তো উনি একা, আর দিনের বেলার লোকজন তার আসলে প্রয়োজনও নাই। উনি রওনা দিয়েছেন। ওনার আবার ক্ষুধা পেয়েছিল, তো চিন্তা করলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আছে আর কি বর্তমানে, ওই এরিয়ার কাছাকাছি আসার পর রাস্তার পাশের একটা রেস্টুরেন্টের সামনে থাকা ফাঁকা জায়গায় গাড়িটা রাখেন। রাখার পর উনি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যান, হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেন। তো নাস্তা করতে করতে উনি খেয়াল করছেন যে আশেপাশে বেশ কিছু উৎসুক জনতা ওনার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা কি যেন দেখছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ির কি হলো। উনি দ্রুত খাওয়া শেষ করে বাইরে বের হয়েছেন। পরিপূর্ণভাবে আসলে খাওয়া শেষ করতে পারেন নাই, ওই লোকজন তার গাড়ির দিকে কি যেন দেখছে, কথা বলছে, আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে। উনি দ্রুত বাইরে বের হয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। উনি দেখেন যে গাড়ির ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচ দিয়ে বাইরে গড়িয়ে পড়ছে, এবং বেশ খানিকটা রক্ত গড়িয়েও পড়েছে। উনি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব, কারণ এই দরজাগুলো বা পুরো বডিটাই এয়ারটাইট সিস্টেমটা থাকে এখানে, তাই এই ধরনের কোনো কিছু হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। উনি কি হয়েছে দেখার জন্য গাড়ির দরজাটা খুলেছেন। দরজা খোলার পর দেখতে পান যে ওই যেই কাঠ কয়লা পোড়ানোর যে ধোঁয়া, এটা কিন্তু এখন আর নাই। ওখানে শুধু ওই কুল হলে, কোনো জায়গা কুল হলে যে ধোঁয়াটা হয় আর কি, ওই রকম ধোঁয়াই আছে, বরফের যেরকম ধোঁয়া হয় ওরকম ধোঁয়াই আছে। তবে লাশটা যেভাবে রাখা ছিল ওভাবেই আছে, বুকের উপরের বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে, মনে হচ্ছে তার বুকের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে, আর ওখান দিয়ে জমাট বাঁধা রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছে। উনি তখন খুবই দ্রুততার সাথে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলেন, গাড়ির ওই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেন। উনি তো বুঝতে পেরেছিলেন যে রক্ত তো এইভাবে টপ টপ করে পড়তেই থাকবে, আর যেখানে রক্ত পড়েছে সেখানে উনি বিসমিল্লাহ বলে পানি ঢেলে দেন। এরপর খুবই দ্রুততার সাথে উনি গাড়ি চালিয়ে ফেনী সদরে ওই ফ্যামিলির কাছেও চলে আসেন, যেই ফ্যামিলির কাছে লাশটা হস্তান্তর করতে হবে। ওই ফ্যামিলির লোকজন লাশটা যখন বুঝে পেয়েছেন তখন তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, লাশের বুকের উপরে এরকম হলো কেন। উনি তখন এই বিষয়টা খুলে বলেন যে আসলে উনি জানেন না কেন এরকমটা হয়েছে, তবে ওনার কাছে কিছু বিষয় অস্বাভাবিক বলে মনে হয়েছে। তখন জাকির ভাই খেয়াল করলেন যে ওই পরিবারের লোকজনও আসলে কিছু একটা বিষয় মনে হলো বলতে চাইল না, কি যে বলতে চাইল না এটা বুঝতে পারলেন না। দিনের বেলা যেহেতু, জাকির ভাই চিন্তা করলেন যে লাশটা যেহেতু নিয়েই আসলাম, তাহলে আমি জানাজাটা শেষ করেই যাই। এর মধ্যে লাশের গোসল টোসল দেয়া যে কাজটা রয়েছে এর মধ্যে আমি গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ফেলি, গাড়িটা রেডি করে ফেলি, জানাজা শেষ করে তারপর আমি টাকা পয়সা নিয়ে চলে যাব, এরকমটাই চিন্তা করেছেন। তো সেই চিন্তা অনুযায়ী উনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ঠিকঠাক করেছেন। এদিকে লাশের গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজাও হয়ে যায়। বাদ আসর জানাজা হয়ে যায়। তো উনি তখন জানাজা শেষ করে ওই লাশের যিনি বাবা, মানে ওই আহাদ সাহেবের বাবা, তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে গাড়ি স্টার্ট দেবেন এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ চলে আসে। একজন লোক দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে ঢুকে বলে কি, লাশ নাই, লাশ নাই, তাড়াতাড়ি আসেন সবাই, লাশ নাই। লাশ নাই মানে এ কেমন কথা, লাশ কোথায় যাবে? আহাদ ভাই এই কথা শোনার পর সাথে সাথে গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসছেন। উনিও অন্যান্য লোকদের সাথে যেতে থাকেন ওই কবরের কাছে। কবরের কাছে পৌঁছে সবাই তো অবাক হয়ে যান।
একটা বিস্ময়কর এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। মনে হচ্ছে কবরের ভেতর থেকে কেউ মাটিগুলো উপরের দিকে ছিটকে ফেলেছে। উপর থেকে কেউ যে খুঁড়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নিচ থেকে কেউ এমন জোরে সজোরে উপরের দিকে ধাক্কা দিয়েছে যে এই মাটিগুলো ছিটকে বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কবরের উপরে যে বাঁশ দেয়া থাকে, চাটাইগুলো দেয়া থাকে, এগুলো দূরে দূরে ছিটকে পড়েছে, আর ভেতরে লাশ নাই। এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু আশেপাশে তখনও মানুষজন ছিল। লাশটা দাফন করার পর পরিবারের সদস্যরা তো চলে এসেছে, আর ওই লাশটা যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছিল, আরো কিছু কাজ করার জন্য লোকজন ছিল। তাদের উপস্থিতিতেই হঠাৎ করে এই কবরটা মনে হলো ভেতর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে উপরে সমস্ত মাটি সবকিছু। তারা তো ভয়ে সরে চলে যায়। এরপর সাহস করে কাছে এসে দেখে ভিতরে লাশ নাই। তারপরেই মূলত একজন দৌড়াতে দৌড়াতে সে খবর দিয়েছে। লাশ কে নিল? তারা তো খুঁজতে থাকে, আসলে খুঁজে তো আর পাওয়া যাবে না। ওই সময় এই যিনি গাড়ি চালক জাকির ভাই, ওনাকে তো চলে আসতে হবে, টাকা পয়সা তো সব পেয়ে গেছেন, কিন্তু আসলে লাশটার কি হলো এই তথ্যটা উনি কিভাবে নেবেন? এই জন্য উনি স্থানীয় একজন দোকানদারের ফোন নাম্বার নিয়ে আসেন, ওনার সাথে কথা বলে যাতে পরবর্তীতে জানতে পারেন যে লাশটা আসলে কি হলো, পাওয়া গেছে কি যায় নাই। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে আল্লাহর রহমতে ঢাকায় চলে আসেন। তবে ঢাকায় আসার পথে উনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। উনি কুমিল্লার কাছে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি থামান। গাড়ি থামানোর পর ওখানে গিয়ে আবারও গাড়িটা ভালো করে ধুয়ে ফেলেন আর কি। তারপরে উনি ওই পেট্রোল পাম্পের একজন স্টাফের সাথে কথা বলেন যে আজকে রাত্রে আমি আর বাড়িতে যাব না, এখানে একটা থাকার ব্যবস্থা করে দেন আমাকে। তো ওদেরকে কিছু টাকা পয়সা দিলে থাকার ব্যবস্থা করে দেয়। তো গাড়ি ওখানে রাখার পর উনি ওইখানেই ঘুমাইছিলেন পেট্রোল পাম্পের একটা জায়গায়, খুব ভালো মতো বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। উনি সকালে উঠে গাড়ি চালিয়ে চলে আসেন। কারণ হচ্ছে আগের রাতে তো ভালো ঘুম হয় নাই, আর তার পরের দিন ঘন্টাখানেক ঘুমিয়েছেন, আবার এই ধরনের ঘটনা উনি দেখলেন। ওনার মাথার ভিতরে মনে হচ্ছে যে একদম জ্যাম হয়ে আছে, মাথা কাজ করছে না। এই কারণেই মূলত উনি এতটা পথ আর গাড়ি চালিয়ে আসতে চান নাই। সারা রাত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় নাই, ওনার গাড়ির সাথেও কোনো সমস্যা হয় নাই। উনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার গাড়ি নিয়ে ঢাকাতে চলে আসেন। তবে ঢাকাতে আসার পর ওনার মাথার ভিতরে শুধু একটাই চিন্তা যে লাশটার কি হলো। উনি দিনের মধ্যে কয়েকবার ওই দোকানদারকে ফোন দিচ্ছিলেন যে লাশটা কি পাওয়া গেছে, লাশটা কি পাওয়া গেছে। তো দোকানদার বলে যে না, লাশটা তো পাওয়া যায় নাই। সেখানে নাকি অনেক হুজুর কবিরা আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রাখিকে আনা হয়েছে, কিন্তু তারাও কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারে না যে আসলে ঘটনাটা কি হয়েছে। এদিকে এই বিষয়টা তো তার মাথার ভিতরে কাজ করছে। টানা 3 দিন হয়ে যায়। এই 3 দিনের মধ্যে বেশ কয়েকবার ওই দোকানদারকে ফোন দিয়েছেন, কিন্তু দোকানদার বলেছেন যে লাশ পাওয়া যায় নাই, কেউ কোনো তথ্য দিতে পারে নাই। বিষয়টা আসলে জাকির ভাইকে খুব ভাবায়। উনি ছোটবেলায় যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। সেই মাদ্রাসার একজন বড় হুজুর, ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই সময় উনি জীবিত ছিলেন। এখন উনি জীবিত আছেন কি নাই এ বিষয়ে আর জানা যায় নাই। তার কাছে উনি যান, এই বিষয়টা পুরোটা খুলে বলেন, একদম টপ টু বটম যা যা হয়েছিল। তার মধ্যে ওই যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজের কথা, তারপরে কাঠ কয়লা পুরানো, এই ধরনের বিষয়গুলো উনি শেয়ার করেন। তারপর কবরের ভিতর থেকে এই যে লাশ এইভাবে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হুজুর আবার জিন রিলেটেড বিভিন্ন চিকিৎসা করতেন, তার সাথে অনেক ভালো ভালো শক্তিশালী জিনের সম্পর্কও ছিল। হুজুর বলেন ঠিক আছে, তুমি যাও, আমি দেখি তথ্য যদি নিতে পারি আমি তোমাকে ফোন করে আসতে বলবো। তো জাকির ভাই উনি চলে আসেন। উনি চলে আসার পর গাড়িও ঠিকঠাক মতো চালাতে পারছিলেন। ওনার মাথার মধ্যে খালি ওই একটা জিনিসই কাজ করতো। ওনার পুরো মনোযোগটা ছিল এই লাশের কি হলো। এই জন্য ঠিকঠাক মতো উনি ডিউটি করছিলেন না। অনেক ট্রিপ উনি ক্যান্সেল করে দিয়েছেন, ভালো লাগতেছে না। এই রহস্যর আসলে সমাধানটা কি, আর এখানে আসল ব্যাপারটাই কি হয়েছে? 3-4 দিন পর ওই হুজুর ফোন করে জাকির ভাইকে আসতে বলেন। তো জাকির ভাই যান। জাকির ভাই যাওয়ার পর ওই হুজুরকে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য বলেন।
সেটা হচ্ছে যে ওই হুজুর খোঁজ খবর নিয়ে এমন কিছু তথ্য জানতে পেরেছেন যেটা হয়তোবা ওই আহাদ সাহেবের পরিবারের লোকজনও জানে না। সেটা হচ্ছে এই আহাদ সাহেব উনি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন কাজ করতে। সেখানে এমন একটা দোকানে উনি কাজ করতেন, সেই দোকানে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো বিক্রি করা হয়। মূলত উনি ওই দোকানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন। ওখানে বিভিন্ন লোক যারা তান্ত্রিক কবিরাজ এরা জাদুর উপকরণগুলো কিনতে আসতো। বিভিন্ন ধরনের জাদুর উপকরণ সেখানে আছে, সাপ আছে, বানরের মাথা আছে, কুমিরের চামড়া আছে, শূকরের দাঁত আছে, বাঘের দাঁত, মানে অনেক ধরনের নাম না জানা অনেক আইটেম আছে। উনি যে কাজটি করতেন সেটা হলো এগুলো বেচা কেনা করতেন। এছাড়া কিন্তু অন্য কোনো কাজ বা জাদুটোনা উনি কিন্তু জানতেন না। তো ওই দোকানের একজন রেগুলার কাস্টমার ছিল, তার নাম হচ্ছে রাশি। এই রাশির সাথে এই আহাদ সাহেবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এই রাশি একটা ভয়ঙ্কর ধরনের কালো জাদুতে পারদর্শী ছিল। শোনা যায় যে এই কালো জাদুটার নাম হলো উবেঙ্গমারা। এটা আফ্রিকায় বিভিন্ন ধরনের যে সমস্ত কালো জাদু প্রচলিত আছে, তো এর মধ্যে ভয়ঙ্কর টাইপের যে কয়েকটা কালো জাদু আছে তার মধ্যে এইটা একটা। আর এই উবেঙ্গমারা এই কালো জাদুর যে পিশাচ, ওখানকার স্থানীয় লোকজন এই পিশাচটিকে নাকি পিন্টে ভোলাটি বা এই টাইপের নামে অভিহিত করে থাকে। আর ওখানে কিন্তু যে ভুডু যেই জাদুবিদ্যাটা এটাও তো প্রচলিত আছে। বলা হয় যে এই উবেঙ্গমারা এবং ভুডু দুটো কালো জাদু একত্রে যদি কারো উপর প্রয়োগ করা হয় সেই কালো জাদুটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটা কাটানো অত্যন্ত দুরূহ ব্যাপার। তো এই যে রাশি, এই রাশি মূলত উবেঙ্গমারা যে কালো জাদুটা, এই কালো জাদুতে পারদর্শী ছিল। কখনো কখনো সে এই ভুডু এবং উবেঙ্গমারা দুটো একসাথে প্রয়োগ করত। এই রাশি যে কালো জাদু করে, দেখা যাচ্ছে রাশির আর্থিক অবস্থা অনেক ভালো। তো এই যে আহাদ সাহেব উনি এরকম কালো জাদুর উপকরণ বিক্রি করতে 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 একটা সময় মনে হয়, আচ্ছা বাংলাদেশ থেকে এত দূরে আসলাম সাউথ আফ্রিকাতে, আমার জীবন কি খালি এভাবে কর্মচারী হিসেবেই চলে যাবে? আমি কি ধনী হতে পারবো না? এই রাশিকে তার মনের কথাটা খুলে বলেন, আমি ধনী হতে চাই। রাশির সাথে যেহেতু তার একটা ভালো সম্পর্ক ছিল, রাশি বলেন যে ঠিক আছে, তুমি এই উবেঙ্গমারা যে জাদুটা আছে, এই জাদুর কিছু বিষয় আছে, তোমাকে কারো উপর কালো জাদু করতে হবে না, কিন্তু তুমি কিছু বিষয় প্র্যাকটিস করবা, তাহলে তুমি ধনী হতে পারবা। এখানে এমন একটা পিশাচ রয়েছে যে তোমাকে অনেক উপকার করবে, তবে সেই পিশাচ কিন্তু এর বিনিময়ে তোমার অনেক কিছু নিয়েও নিতে পারে। এই সমস্ত কথা বলার পর আহাদ সাহেব নাকি অনায়াসে রাজি হয়ে যান, ঠিক আছে কি আর নেবে, নিলে নিল। এরপর এই যে রাশি তাকে কিছু রিচুয়াল শিখিয়ে দেন। সেই রিচুয়ালগুলো আসলে রাশি প্রথমে শেখাতে চান নাই, কেননা রাশি বলেছিলেন যে এই রিচুয়ালের যে সমস্ত মন্ত্রগুলো এগুলো আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে উচ্চারিত হয়, এগুলো ভুল হইলেই নাকি সমস্যা। যেহেতু এই আহাদ সাহেব উনি তো বাংলাদেশি, ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একদম স্পষ্ট করে তার জন্য উচ্চারণ করাটা একটু কঠিনই তো বটে, আর ভুল হওয়াটাও স্বাভাবিক। তারপরেও আহাদ সাহেব আস্তে আস্তে এটাকে আয়ত্ত করে নিয়েছিলেন। আহাদ সাহেবের ভালোই উপার্জন ওখানে হতো নাকি, দেশে টাকা পয়সা ভালোই পাঠিয়েছেন। তো ওনার আসলে এটাতেও মন ভরছিল না, ওনার কাছে মনে হচ্ছিল যে আরো বেশি টাকা পয়সা দরকার। এটা যখন ওই রাশিকে বলেন, তখন রাশি বলেন যে তোমাকে তাহলে আরো একটা রিচুয়াল শিখতে হবে, তবে এই রিচুয়ালটা করার জন্য তোমার খুব নিকট আত্মীয়দের মধ্যে কারো রক্ত লাগবে। শুধু রক্তটা, তাকে মেরে ফেলতে হবে বিষয়টা এরকম না, শুধু রক্তটাই লাগবে। আর একটা বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করে এই রক্তটা নিতে হবে। এখন সাউথ আফ্রিকাতে তার কোনো আত্মীয় স্বজন নেই, তাকে কি করতে হবে, বাংলাদেশে আসতে হবে। তখন এই আহাদ সাহেব বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশে চলেও আসেন। উনি তো বিবাহিত ছিলেন, ওনার সন্তানাদি ছিল। উনি চিন্তা করেছেন তার ছেলের, যেহেতু তার রক্তের সম্পর্কে আত্মীয় লাগবে, অন্য কাউকে উনি কিভাবে এটা বলবেন, একটা রিচুয়াল করবেন তারপর তার কাছ থেকে রক্ত নেবেন, এটা তো আসলে বলা যায় না, এটা তো খুব গোপন বিষয়। উনি চিন্তা করলেন তার নাবালক ছেলের কাছ থেকে এই রক্তটা সংগ্রহ করবেন, ও তো বুঝতে পারবে না,
তো ওনার স্ত্রীকে না জানিয়েই তার ছেলেকে সামনে রেখে একটা রিচুয়াল করেন। ছেলেটা বুঝতে পারে নাই কি হচ্ছে না হচ্ছে। একটা সিরিঞ্জের মাধ্যম দিয়ে মূলত উনি রক্ত নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্যা হয় কি, ওই মন্ত্রগুলো পড়ার সময় আহাদ সাহেব ভুল করে ফেলেছিলেন। এই কারণেই মূলত উনি যে জাদুটা করেছেন, এই জাদুর সাথে সম্পর্কযুক্ত যে পিশাচটা, এই পিশাচটা তার ছেলেকে মেরে ফেলে ওখানেই। রক্ত নেওয়ার কারণে যে মারা গেছে বিষয়টা এরকম না, উনি যে মন্ত্রে ভুল করেছিলেন এই জন্যই ছেলেটাকে মেরে ফেলে। এরপর আহাদ সাহেবকে অসুস্থ করে দেয়। তার অসুস্থতার কারণে মূলত কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। যেহেতু তার একজন আত্মীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার সাথে যখন যোগাযোগ করা হয় তখন উনি বলেন ঠিক আছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে এই হসপিটালে নিয়ে আসো। এই জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে 5 দিন থাকার পর এই আহাদ সাহেব মারা যান। এরপর এই যে গাড়ির মধ্যে যখন কিছু কথোপকথন শোনা যায় আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে, এইখানে একটা ভয়ঙ্কর বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে যেই পিশাচটা ওখানে এসেছিল সে এমন কিছু জাদু জানতো যে কারিনকে জাগ্রত করতে পারত। গাড়ির মধ্যে আসার পর এই পিশাচটা এই আহাদ সাহেবের কারিনকে জাগ্রত করে ফেলেছিল। সে মূলত কারিনের সাথে কথাবার্তা বলছিল। কারিন সে নাকি কোনোভাবেই আহাদ সাহেবের ডেড বডির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু এই পিশাচটা নাকি বুঝায় যে আহাদ সাহেবের সাথে তার চুক্তি হয়েছিল, সে মন্ত্রে ভুল করলে যার কাছ থেকে রক্ত নেওয়া হবে তাকে মেরে ফেলবে, আর আহাদ সাহেবকেও একসময় মরতে হতো। যেহেতু সে মন্ত্রে ভুল করেছে এই জন্য তাকে দিয়ে ওই পিশাচের আর কোনো কাজ হবে না, এই জন্য আহাদ সাহেবকেও সে মেরে ফেলেছে। আর আহাদ সাহেবের হৃৎপিণ্ডটা তার প্রয়োজন। তো কারিনের সাথে ওই সময় ওইটা নিয়েই কথা হচ্ছিল। একটা পর্যায়ে নাকি কারিন রাজি হয়ে যায়, ঠিক আছে নিয়ে যাও। এরপরে ওই পিশাচটা সে একটা রিচুয়াল শুরু করে, কাঠ কয়লা পুড়িয়ে এমনভাবে সে তার মতো করে রিচুয়াল করছিল, ওই শব্দটাই মূলত উনি পরবর্তীতে গাড়ির মধ্যে পেয়েছিলেন। তবে কাঠ কয়লা যে পোড়ানো হয়েছে ওখানে যে কোনো ছাই পড়ে থাকবে এমন কোনো কিছু কিন্তু দেখা যায়নি। আর ওখানে তো কুলিং সিস্টেম চালু ছিল, সেখানে আগুন ধরালেও তো অন্য ধরনের একটা সমস্যা হওয়ার কথা, এরকম কোনো কিছুই হয়নি। জাস্ট শুধু চট 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 আওয়াজই পেয়েছিলেন জাকির ভাই। আর এই ডেড বডিটা অবশ্যই অবশ্যই ওই পিশাচটা নিয়ে যাবে। আর এই পিশাচটা কবরের মধ্যে ঢোকার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিল সাধনা করে করে। সে আফ্রিকার অনেক শক্তিশালী একটা পিশাচ। যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় আসার পর এই গাড়িটা একটা জায়গায় পার্ক করে রাখা হয়, এই জাকির ভাই নাস্তা করার জন্য ঢোকেন, তখন মূলত পিশাচটা ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে গিয়েছিল। আর যখন দাফন করা হয়েছিল, দাফন করার পরপরই এই লাশটা সে নিয়ে যায়। ওই হুজুর জাকির ভাইকে এটাও বলে দিয়েছিলেন এই লাশটা সে আফ্রিকাতে নিয়ে গেছে আর কখনোই ওই লাশটা পাওয়া যাবে না। এই কথা জানার পর বিভিন্ন সময় পরবর্তীতেও কিন্তু জাকির ভাই ওই দোকানদারকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে ওই লাশের কোনো সন্ধান পাওয়া গেছে। তখন নাকি ওই দোকানদার বলেছিলেন যে না, এই বিষয়ে কেউ তেমন কিছুই বলতে পারে নাই, লাশটাও পাওয়া যায় নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যারা শুনলেন তারা যদি ফেনীর ওই আহাদ সাহেবের পরিবার বা তার বিষয়ে জেনে থাকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কি ছিল। এখানে হয়তোবা আরও অনেক ব্যাপার ছিল, কারণ সব বিষয় কিন্তু হুজুর আসলে বলতে পারেন নাই। এখানে আরও অনেক ব্যাপার ছিল, শুধু কয়েকটা জিনিস বলতে পেরেছিলেন। সেটা হচ্ছে যে রাশি, উবেঙ্গমারা, পিন্টে ভেলাটি, এই টাইপের কিছু জিনিস। আর হচ্ছে ওই জিনটা কোন প্রজাতির এটা বলতে পেরেছিলেন। এটা হচ্ছে ইনসার প্রকৃতির জিন। এটা ইফরিত শ্রেণীরই একটা জিন। ইফরিদের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, এর মধ্যে ইনসার একটা নাকি ভাগ। এরাও অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, এরাও কালো জাদুতে পারদর্শী। ওই জিনটা ইনসার প্রকৃতির জিন, এতটুকুই বলতে পেরেছিলেন। আর এই ঘটনাটা বলতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন
এই ইনসার প্রকৃতির জিন কতটা শক্তিশালী, এরা কারিনকে জাগ্রত করে ফেলতে পারে। কারিনের সাথে সরাসরি যোগাযোগ করাটা এটা কিন্তু সব জিনের পক্ষে সম্ভব হয় না। অনেক হুজুররা, অনেক সাধকরা, যারা হুজুর বেশে থাকেন, সাধক জাদুকর, ইনারা কিন্তু বিভিন্নভাবে মানুষ সম্পর্কে অনেক কথা বলে দেন। তার কাছে যাওয়ার সাথে সাথে তার নাম, সে কি করে এসেছে, এমন কিছু কথা যেগুলো সে ছাড়া আর কেউ জানে না, সেটাও উনি বলে ফেলছেন। তখন সেই ব্যক্তি মনে করেন, আরে এই কথা তো আর কেউ জানে না, এই হুজুর জানলো কিভাবে বা এই কবিরাজ জানলো কিভাবে। এটাও কিন্তু জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, কখনো কখনো সরাসরি কারিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। কিছু কিছু এমন গোপন কথা যেগুলো আসলে কারো জানার কথা না, এমন কিছু তথ্য কারিনকে কানেক্ট করে তথ্যগুলো সংগ্রহ করা হয়। সব জিন কিন্তু কারিনের সাথে কানেক্টেড না, কানেক্ট হতে পারে না। আবার সব হুজুর কবিরাজও কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে না। এইটার জন্য দীর্ঘ একটা সাধনার প্রয়োজন হয়, এমনটা আমি জেনেছিলাম। তো এই ইনসার জিন কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে, এমন এক শ্রেণীর জিন। প্রিয় লিসেনার, শুনলেন ঘটনাটি। এটা কিন্তু পুরোটাই দিনের বেলা হয়েছিল, রাতের বেলা কিন্তু না। অ্যাম্বুলেন্সের ভেতরে বলতে ওই যে ফ্রিজিং ভ্যানের ভেতরে যা যা হয়েছিল দিনের বেলা। তারপরে লাশটা কবর থেকে নিয়ে গেল, তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, আসরের পরপরই। কবর দেওয়ার 10 থেকে 15 মিনিটের মাথায় ঘটনা ঘটছে, সবটাই দিনের বেলাতে হয়েছে। এখানেই এই ঘটনার বিশেষত্ব। সাধারণত আমরা লাশ নিয়ে যাওয়ার সময় যে ঘটনাগুলো শুনি, অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো রাতের বেলা হয়ে থাকে, তবে এই ঘটনাটা পুরোটাই হয়েছে দিনের বেলাতে। প্রিয় লিসেনার্স, আশা করছি আহাদ সাহেবের সাথে যে বিষয়টা ঘটেছিল, এই রহস্যটা আজকে উদ্ঘাটিত হলো। তার পরিবারের সদস্য যদি কেউ শুনে থাকেন বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ শুনে থাকেন, তারা হয়তো বা বুঝতে পারবেন কেন এমনটা হয়েছিল। আর তার লাশটার কখনোই পাওয়া যাবে না। এই ইনসাস শ্রেণীর জিনেরা নাকি যাকে বলি হিসাবে নেয়, তার ডেড বডিটাও খেয়ে ফেলে। তার লাশ আসলে পাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না, এখনো নেই, এমনটাই তথ্য পাওয়া যায়। আল্লাহ ভালো জানেন আসলে কি হয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের লোভ থেকে হেফাজত করুন, যাতে করে লোভে পড়ে আমরা কালো জাদুর আশ্রয় না নিই, আর লোভে পড়ে অন্যকেও ক্ষতি না করি নিজে ভালো থাকার জন্য। যদি আমাদের মধ্যে থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেই যায় বা হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ রাজি। যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, তারা চেষ্টা করবেন আমাদেরকে লাইক বাটনে হিট করে দেওয়ার জন্য, যাতে অন্য সবাইও আমাদের ঘটনাগুলো শুনতে পারেন, আমাদের এপিসোডের ব্যাপারে জানতে পারেন। আপনারা জানেন গত এপিসোডে আমাদের রেকর্ড সংখ্যক লাইক এসেছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে, এবং আপনারা চাইলে আমাদের শোটাকে আরও উপরে নিতে পারেন। ঘটনা শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময়। বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল, যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায়। সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমির উদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিংয়ের মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেইখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর
রক্তে ততক্ষণে ভিজে গেছে এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে, আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না এবং প্রচণ্ড রকমভাবে সবকিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকত এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ হওয়া অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেওয়ার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামেই থাকতেন। সবকিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায় সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে এটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান। তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে, তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নিতে নিতে এক পর্যায়ে তারা না পেরে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো। এটা তিনি বারবার শুনছিলেন। এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকম ভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না। তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য।
কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশু সহ দুজন দাঁড়িয়ে আছে এবং তাদের দুজনের সামনে দুটো কবর। তিনি টর্চ মারলো, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাজ ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলছেন না, কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিল দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটু শক্তি নেই। টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল, তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন, কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কি সব দেখছি আমি। তিনি জমির সাহেব এমন এসব আছরে বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তাদের ভাই আজান দেয়, তার ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার মসজিদের আজান আর কি। তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন, কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে, সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি। শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের ওপাশ থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু এবং খেতেও পারতেন না, যা খেতেন তাই ফেলে দিতেন, এমনকি বমি করে ফেলে তিনি বলতেন দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না, এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটো কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করে তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে, সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর এবং সেই 2 কবরের পাশে 2জন মানুষ। কিন্তু
নতুন কথা হচ্ছে সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সে হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন। হঠাৎ হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসতো আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়। জমির সাহেবের বাবা ছিল না, তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনতো না এবং যেসব জমি বিক্রি করতে চেত জমি বিক্রি হতো না এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর, নৌকার মাঝির সারা শরীর কালো, মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কিরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায় এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাসায় বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফাত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফাত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফাত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফাত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা এবং এখনই অনেকক্ষণ মানে লাগে, তখনই তো আরো সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীত তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায় এবং সেই এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যে কয়দিন তার মেয়ের বাসায় ছিলেন তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রেফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রেফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রেফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? রেফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে।
রেফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুদের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রেফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রেফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন। সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন তোমার গন্তব্য থেকে সরে যাও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রেফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন। রেফাত ভাই ঘুমের মধ্যে ঘুম চলে এসেছে এরকম অবস্থা। তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রেফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি। যদিও এগুলো ভেবেই তিনি তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। আর সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান, যদিও সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে রেফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল। তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে 2টা রুম, একটা রুমের মধ্যে বস্তায় বস্তায় চাল রাখা, আর একটা রুমে রেফাত ভাইকে থাকতে দেওয়া হয়। তাই ঘরটা আসলে বাড়তে যে রেফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন। জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো। রেফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রেফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রেফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের জন্য বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রেফাত ভাই উঠেছেন। এবার রেফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রেফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তাকে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয়, রেফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দেবে এরকম কথা বলে। রেফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পরে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক জল্পনা কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়। বলে, দেখো তুমি এই বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রেফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না। তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে। যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মরহুমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা সেট ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড় এক
পরনের কাপড়ের টুকরা, তার চুল, মানে জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে। এরপরে তিনি সুস্থ হতে পারে, এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রিফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢুকানো অনেক কষ্টের এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচন্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয় এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়। সেগুলো পোড়ানোর পর রেফাত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফাত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি। তিনি এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফাত ভাই বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি এবং তার স্ত্রীকে ওই পরে তো সলিউশন হয়ে যায়। জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফাত ভাইয়ের। আর রেফাত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না। তো এটা ছিল ঘটনা। রেফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয় এবং লোভ মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন, অশান্তির, অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সেই ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা ঘটনাটা বুঝতে পেরেছেন এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রেফাত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। তিনি সামনে আরো কিছু ঘটনা পাঠাবেন, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয় এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে চাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন।
তো একদিনকার ঘটনা, তিনি গেছেন জামালউদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। তিনি বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, ভুজুং বাজুং বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামালউদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন। তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন। এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিটা টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। মানে তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আড় মাছ, বড় আড় মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এইখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এইরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার 2 হাতের উপরে, তার যে 2 কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন। এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো
তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পিছন পিছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে, ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে মাছ, 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আসতে আসতে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পরে দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে যাও। বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন, দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটা করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে আমি কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন, আচ্ছা ঠিক আছে, চলো। তো গেলেন। তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো, কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন জানি ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন, তোমার তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুইজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢোকায় পাটখড়ি দিয়ে, দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন, মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু গাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো কি কেমন দিন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা। আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন। কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার, মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল। মনে হলো
ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যেরকম সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে? তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। তো ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার যে শরীর একটা ভারী ভাব ছিল এইটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল। শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন, এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামাল উদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলো, এটা কি চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ 2টা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি। তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নাই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘোরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম
কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, কে ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলাকাটটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলাকাটটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে লাগানো। তার স্ত্রী দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাটটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধোবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল, তার মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করা রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তো সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে, দিয়ে তার আম্মা বললেন যে তো বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নাই। তো
তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামাল উদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়। এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই, আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে। মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট। সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি। বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবে। ফরিদপুর জেলার এক পুরনো সরকারি হাসপাতালের মর্গে প্রায় সবাই সালাম চাচাকে চিনত। বয়স প্রায় 60-এর কাছাকাছি হলেও তিনি ছিলেন একজন সাহসী ও অধিক পরিশ্রমী মানুষ। গত 25 বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স চালাতেন। কত লাশ, কত দুর্ঘটনা, কত কান্না দেখেছেন তার যেন কোনো হিসাবই নেই। লোকজন বলাবলি করত সালাম চাচার নাকি কোনো ভয়ই নেই। কিন্তু সেই রাতের ঘটনার পর তিনি আর কোনোদিনও রাতের বেলা কেন জানি না একা অ্যাম্বুলেন্স চালাননি। ঘটনাটি ঘটেছিল বর্ষাকালের এক অমাবস্যার রাতে। সেদিন সন্ধ্যায় হাসপাতালের মর্গে 4টি বেওয়ারিশ লাশ পড়েছিল। পুলিশ তদন্ত শেষ করে অনুমতি দিয়েছিল সেগুলোকে শহরের বাহিরের পুরনো কোনো এক কবরস্থানে দাফন করার জন্য। সাধারণত সালাম চাচার সঙ্গে তার সহকারী জামাল যেত, কিন্তু সেদিন জামাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যায়। ডাক্তার বলেন, সালাম ভাই, আজকেই লাশগুলো দাফন করতে হবে, সকালে রাখলে সমস্যা হবে। সালাম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা, আমি একাই নিয়ে যাই। রাত তখন প্রায় 1টা বাজে। আকাশে চাঁদ নেই, মেঘ ঢেকে আছে পুরো আকাশ জুড়ে। অ্যাম্বুলেন্সের পিছনে পাশাপাশি 4টি কাফনে মোড়ানো 42 লাশ রাখা হলো ও চাচার অ্যাম্বুলেন্সের পিছনে। কেউ জানতই না যে আসলে তারা কারা। একজন ছিল বৃদ্ধ, একজন ছিল মাঝবয়সী নারী, একজন যুবক আর একটি ছোট বাচ্চা। সবাই নাকি আলাদা আলাদা দুর্ঘটনায় মারা গিয়েছিল। মর্গের পুরনো দারোয়ান হাশেম মিয়া সালাম চাচাকে বললেন, ভাই সাবধানে যাবেন। সালাম চাচা বললেন, কেন? এই 4 জনের লাশ একসাথে যেদিন থেকে এসেছে মর্গে, অদ্ভুত ঘটনা ঘটতেছে। সালাম চাচা হেসে বললেন, এই বয়সে ভূতের ভয় দেখাও? হাশেম মিয়া কাফা গলায় বললেন, আমি ভয় পাই না, কিন্তু গত 3 রাতে মর্গের ভিতর থেকে কান্নার শব্দ শুনেছি। সালাম চাচা আর কথা বাড়ালেন না, ইঞ্জিন চালু করলেন। ধীরে ধীরে অ্যাম্বুলেন্স হাসপাতাল ছেড়ে অন্ধকার রাস্তায় এগিয়ে গেল। শহরের আলো পিছনে ফেলে সামনে শুধু নির্জন রাস্তা। হঠাৎ কিছুক্ষণ পরেই পিছন থেকে দুপ দুপ করে একটা কিসের যেন শব্দ এলো। মনে হলো যেন কেউ স্টেশন থেকে নেমে মাঝরাত মেঝেতে পড়ে গেল। সালাম চাচা পিছনের মিরর খেয়াল করলে তাকালেন, কিছুই যেন দেখা যাচ্ছে না। নিজেকে বুঝালেন রাস্তার ঝাঁকুনিতে হয়তোবা কিছু নড়েছে। কিন্তু ঠিক 5 মিনিট পর আবার একই শব্দ। এবার মনে হলো কেউ ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের ভিতরে হাঁটছে। টক 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 টক। সালাম চাচার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি গাড়ি থামালেন, নেমে পেছনের দরজাটি খুললেন। 4টি লাশ ঠিক যেমন রেখেছিলেন সেমনই পড়ে আছে। কি আশ্চর্যের বিষয়, তাই না? ছোট বাচ্চাটার কাফনের গিট খুলে গেছে। তিনি কাঁপতে কাঁপতে আবার সেই গিটটি ভালোভাবে বেঁধে দিলেন। মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকলেন। পরে তিনি দরজাটি বন্ধ করলেন। রাতও গভীর হতে লাগলো। হঠাৎ কেন জানি না প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তার দুপাশে বিশাল কবরস্থান আর বট গাছ। এমন সময় অ্যাম্বুলেন্সের রেডিও নিজে থেকেই কেন জানি না চালু হয়ে গেল। কোনো গান নাই, শুধুমাত্র একটি মেয়ের কান্নার শব্দ।
খুব ধীরে ধীরে, আমাকে নামিয়ে দাও। সালাম চাচার হাত কাঁপতে লাগলো। তিনি রেডিও বন্ধ করলেন, কিন্তু কেন জানি না শব্দটি আর বন্ধ হলো না। এবার শব্দটা আসছে পিছন থেকে। একজন নারী কাঁদছে, আমার সন্তানকে দাও। সালাম চাচা পিছনে তাকার সাহসই যেন আর পেলেন না। তিনি শুধু গতি বাড়াতে লাগলেন। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট জ্বলে উঠল। পিছনের মিরর খেয়াল করে তিনি দেখলেন তাতে তার বুক হিম হয়ে গেল। 4টি লাশের মধ্যে একজন বসে আছে মাথা নিচু করে। সাদা কাফনের ভেতর থেকে কালো চুল ঝুলছে। সালাম চাচা চোখ বন্ধ করে ফেললেন। আবার তাকিয়ে দেখলেন কেউ নেই, সব আগের মতোই, সবকিছুই ঠিকঠাক। এমন মনে হচ্ছিল যে সেখানে কোনো কিছুই ঘটেনি। তিনি ভাবলেন হয়তো ভয় থেকে ভুল কিছু দেখে ফেলেছি। কিন্তু ঠিক তখনই তার কাফনের পাশে কেউ ফিসফিস করে বলল, আমাদের ঠিক জায়গায় নিয়ে যাও। সালাম চাচা চিৎকার করে উঠলেন। গাড়ির গতি আবারও সে বাড়িয়ে দিলেন। হঠাৎ সামনে রাস্তার মাঝখানে সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সালাম চাচা ব্রেক চাপলেন, কিন্তু গাড়ি থামল না, সরাসরি বৃদ্ধের শরীরের উপর দিয়েই চলে গেল। সালাম চাচা পিছন ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, এটা কি হলো আমার সাথে। এবার তার মনে হতে লাগলো তিনি একা নন, কেউ একজন অ্যাম্বুলেন্সের সামনে ছিটে বসে আছে, অদৃশ্য কেউ। ঠান্ডা বাতাসে পুরো কেবিন যেন তার জমে গেল। রাত তখন প্রায় 3টা+ বাজতে শুরু করলো। অবশেষে তিনি কবরস্থানের কাছে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঘোর খোদক, কেউ নেই। চারপাশ খুবই নিঃশব্দ, শুধু বাতাস আর ঝিরঝির পোকার শব্দ। হঠাৎ কবরস্থানের ভিতর থেকে লন্ডন হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলো। বৃদ্ধ বলল, অনেক দেরি করে ফেলছো। সালাম চাচা বললেন, আপনি কে? তিনি বললেন, আমি এই কবরস্থানের পাহারাদার। সালাম চাচা বললেন, আপনাকে তো আগে দেখিনি। বৃদ্ধ চাচা মুচকি হাসলো, সবাই আমাকে দেখে না। তারপর সে বলল, 4 জনকে পাশাপাশি কবর দিও না, ওরা একসাথে থাকতে চায় না। সালাম চাচার শরীর শিউরে উঠল। বৃদ্ধ কিভাবে জানলো? তিনি কিছু বলার আগেই বৃদ্ধ অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতর থেকে 4টি আলাদা আলাদা কণ্ঠস্বর ভেসে এসতেছিল। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা আবার শিশুর মতো ডাকছে, মা মা। সালাম চাচা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করলেন, কিন্তু ভিতরে তাকিয়ে তার বুক থেমে যাওয়ার মতো এক অবস্থা হয়ে গেল। 4টি লাশই নেই, স্ট্রেচার খালি। সাদা কাপড়গুলো মেঝেতে পড়ে আছে, চারপাশে কেবল ভেজা পায়ের ছাপ, যেন কেউ হেঁটে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। সালাম চাচা আর নিজেকে সামলাতেই পারলেন না। তিনি মাটিতে বসে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। কিছুক্ষণ পর দূরে আজানের শব্দ ভেসে এলো। ফজরের আলো ফুটতে শুরু করলো। হঠাৎ সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। তিনি সাহস করে আবারও অ্যাম্বুলেন্সের ভিতরে তাকালেন। তিনি দেখতে পেলেন 4টি লাশ আগের মতোই সেখানে শুয়ে আছে, যেন কোনো কিছুই ঘটেনি রাতে, কোনো কিছুই না। পরে গ্রামের লোকজন এসে দাফন সম্পন্ন করল। সালাম চাচা তাদের সেই বৃদ্ধ পাহারাদারের কথা বললেন। সবাই অবাক হয়ে গেলেন, কারণ সেই কবরস্থানের পাহারাদার আব্দুল করিম 5 বছর আগেই নাকি মারা গিয়েছিলেন।
এটা কিভাবে সম্ভব? সাল্লাম চাচা চিন্তায় পড়ে গেলেন। কি, আমি কিছুই কেন জানি না, বুঝতেছি না। এরপর থেকে সালাম চাচা আর কখনো রাতের বেলা বেওয়ারিশ লাশ একা বহন করেনি। আর আজও যখন অমাবস্যা রাতে সেই পুরনো রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যায়, অনেকে দাবি করেন দূর থেকে শিশুর কান্না, এক বৃদ্ধের কণ্ঠ নাকি ভেসে আসে বাতাসের মধ্যে। এটা কিভাবে সম্ভব আমি আজও বুঝলাম না।